আমরা ল্যাক্রিমাল ফিস্টুলার দুটো এপিসোড করলাম। একটা হিপারসালফার, মাক্সল, সাইলেশিয়া, ক্যালকেরিয়া কার, ক্যালকেরিয়া ফস, ফ্লোরিক অ্যাসিড, সিকেলিকর, এই মেডিসিনগুলি দিয়ে আমি দুটো এপিসোড করেছি। যদিও ছোট ছোট তোমরা পর দেখবে এগুলি। আর একটা মেডিসিন নিয়ে আমি বলবো, যদিও মেডিসিনটা তোমরা বললে ধরে ফেলতে পারবা, পালসেটিলা কিন্তু পালসেটিলার ক্রনিক আমাদের বলা হয় আর এক জায়গায় পালসেটিলার ক্রনিক সাইলেশিয়া। কিন্তু দেখো এই কথাটা হৃদয়ে গিয়ে ভুল যাবে। পালসেটিলার রুগী যখন ঠিক কাতরে পর্যবসিত হবে, পালসেটিলার তো গরম কাতর আর সাইলেশিয়া শীত কাতর, তো পালসেটিলার রুগী যখন শীত কাতরে পর্যবসিত হবে, ফ্লোরিক অ্যাসিড, সাইলেশিয়া, পালসেটিলা এরা অনেক সময় পর এরকম আসে। কিন্তু আসে বলতে কি, তার সবকিছু চেঞ্জ হয়, জেনারেটিভ চেঞ্জ হবে, তার লক্ষণগুলি চেঞ্জ হবে। অর্থাৎ এখন যে লক্ষণে মেডিসিন দেওয়া হচ্ছে, বেশ কিছু লক্ষণ আরোগ্য হয়ে গেল, পরবর্তীতে সেই জেনারেটিভ তার পরিবর্তন হয়ে অন্য লক্ষণ দিচ্ছে, এইরকম হতে হবে। যেমন সালফার, ক্যালকেরিয়া, লাইকো, তার তিনটে মেডিসিন তো আলাদা, তাই একটার পর একটা কি আন্দাজ করে দিলেই হয় না, তা কিন্তু হয় না। যাই হোক, পালসেটিলায় কিন্তু আমাদের এই ল্যাক্রিমাল ফিস্টুলা আমি ট্রিটমেন্ট করেছি। ল্যাক্রিমাল ফিস্টুলা পালসেটিলায় দেখা যায় সাদা পুঁজ, একটু হালকা ঘিয়ে রঙের, একটু হলুদ গিয়ে, সাদাটে হলুদ গিয়ে, খুব ডিপ সবুজ নয়, ডিপ হলুদ নয়, একটু সাদা হলুদ, একটু গাঢ় পুঁজ চাপ দিলে বের হয় পালসেটিলা। তোমরা লক্ষ্য করতে পারবা এই ধরনের ল্যাক্রিমাল ফিস্টুলা হওয়ার বহু আগে থেকে চোখ দিয়ে একটা জল পড়া টেন্ডেন্সি থাকে। অনেক মেডিসিনের মধ্যে পাবা, ইউক্রেসিয়া, ম্যাট্রামিউজ, গ্রাফাইটিস, অনেক মেডিসিনে পাবা এরকম চোখ দিয়ে জল পড়া। অনেক সময় সেই সমস্ত অবস্থায় যদি প্রথমে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম, তাহলে পরবর্তীতে ওই পাসফরমেশন হয়ে সেলগুলি ডিস্ট্রয়, ধ্বংস হয়ে ফিস্টুলায় রূপান্তরিত হতো না। কিন্তু সাধারণত আমাদের কাছে এই ধরনের রোগীগুলি আসে না। এখন অ্যালোপ্যাথি মেন্টালিটি, এক্ষুনি মানে বাটি তুললেই খবর, জোর দাম ধরার মতন, এক্ষুনি যাবো, এক্ষুনি উপশম আর আরোগ্য রুগীরা কিন্তু জানে না। তাই ক্ষণিকের আরামটাই তাদের কাছে একটা মহৎ, কিন্তু এর পরিণাম যে কি তা তারা বুঝতে চায় না। যাক, পালসেটিলার রুগী কিন্তু দুটো জিনিসই বেসিক করতে হয়, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে জেনারেটিভ। মন বলতে পরিবর্তনশীল মন। আজকে যদি বিয়ে করবে বলে মোটামুটি খুব নাছরবান্দা শুরু করে দেয়, মেন্টালিটা প্রকাশ করতে থাকে ইনিয়ে নানান ভাবে, তাহলে কালকে দেখা যাচ্ছে বিয়ের জীবনেও করবো না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেল। আবার দেখা গেল আমার কিছুদিন বাদে হয়তো বিয়ের জন্য উন্মত্ততা হলো। মানে আমি বলছি পরিবর্তনশীল মন। এদের মনটা কিন্তু এক নয়। যদিও তোমাদের পালসেটিলার মেডিসিনটা আমি এখনো পড়াইনি, হ্যাঁ, তো পালসেটিলা যদিও পড়ানো হয়নি, পড়াবো এর পরে। তো পালসেটিলা হচ্ছে পরিবর্তনশীল মন আর সহজে বশ্যতা স্বীকার করে। অর্থাৎ তার উপরে অন্যায়, সামান্য অন্যায় আবদার করলেও সে কিন্তু হাসি মুখে সেই কাজ সমাপ্ত করে। জেমস টাইলার কেন বলছেন পালসেটিলার কন্যা সংসারের আশীর্বাদ, পিতা মাতার একটা বড় পাওনা। পালসেটিলা সাধারণত মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, সাধারণত। আমি বলছি না যে মেয়েদের ক্ষেত্রেই ব্যবহার হয়, পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা কিন্তু নয়। কারণ ওই প্লাটিনাম মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে ব্যবহার হয়। এবার মেয়েদের ক্ষেত্রে শতকরা 90-95টা ব্যবহার হয়, পুরুষদের ক্ষেত্রে 5টা ব্যবহার হয়, 2টো ব্যবহার হয়, 4টি ব্যবহার হয়, কিন্তু ব্যবহার হয়। এগুলি ঔষধ প্রুভিং এর ক্ষেত্রে কোন লক্ষণ কাদের দেহতে বেশি প্রকাশ পেয়েছিল, এই সমস্তগুলি কিন্তু আমাদের আলোচনা হচ্ছে অর্গান অফ মেডিসিনে, তোমরা এগুলি লক্ষ্য করবা। তাহলে পালসেটিলা দূর সহ্য করতে পারে না পিপাসাহীনতা,
জিহ্বা শুষ্ক থাকা সত্ত্বেও তার কিন্তু পিপাসা জলপান করতে চায় না। জিহ্বা যে ঠোঁটটা ভিজিয়ে নেয় জলপান করতে চায় না। পিঠে, পুলি, পায়েস এই জাতীয় মিষ্টান্নগুলি খেলে পাকস্থলী অসুস্থ হয়। ঘৃত বা ঘি, দুগ্ধ, বেশি তেল জাতীয় খাদ্য খাবারগুলি খেলে পালসিলা রোগী সহ্য করতে পারে না। খেয়াল রাখবা, গরম কাতর আর একটা তোমাদের ছোট্ট একটা শেখার জন্য, মনে রাখার জন্য আমি একটা কথা বলছি। পালসিলা হচ্ছে উইন্ড ফ্লাওয়ার, এক ধরনের শীতকালীন পুষ্প, বৃহৎ গাছ, একটু বড় গাছ হয়। সেই পাপড়িগুলি যখন গাছ থেকে খসে পড়ে তখন হাওয়াতে পাপড়িগুলি এরকম করে ধীরভাবে বায়ুমণ্ডলে অনেক দূরে চলে যায়। এই যে ধীর সঞ্চালনে খোলা বাতাসে উড়ে যাচ্ছে, পালসিলা রোগীও কিন্তু ধীর সঞ্চালনে খোলা বাতাসে প্রথম পায়। ধীর সঞ্চালনে খোলা বাতাসে সে কিন্তু একটু স্বচ্ছন্দতা বোধ করে। মোর পেন মোর চিলি, দেখা গেল পিরিয়ডিক্যাল যন্ত্রণায় অনেক সময় যন্ত্রণার সাথে একটা শীতবোধ, পালসিলা রোগী অল্পেতেই ক্রন্দন করে, অল্পেতেই চোখ দিয়ে তার জল পড়ে, অল্পেতেই কেঁদে ফেলে, অল্পেতেই মনে দুঃখ পায়, অল্পেই মনে ব্যথা পায়। যদিও সে কিন্তু ক্রুদ্ধ হয়ে ঝগড়া করতে কম পারে, আর রাগ কিন্তু মনের মধ্যে পুষে কম রাখে। তোমরা পালসিলা আরো বেশি করে বলবা, আমি খুব সংক্ষেপে বলছি, তার কারণ একটা রোগের পিছনে যদি এতগুলি মেডিসিন নিয়ে আলোচনা করতে হয় তাহলে আরো পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে অসুবিধা। যখন সিঙ্গেল মেডিসিন করাবো তখন বুঝ করবো। তাহলে পালসিলা একটা মেডিসিন আমাদের এই ল্যাক্রিমাল ফিস্টুলা। আর্জেন্টাম নাইটিকামও কিন্তু অনেক সময় আমাদের এই ক্ষত ট্রিটমেন্টে বা নাভি ট্রিটমেন্টে কাজ দেয়। সিলভার নাইট্রেট, এই অনেক সময় পুড়িয়ে দেওয়া ক্ষতগুলি, অ্যালোপ্যাথিতে যে কোয়াটারাইজ করা হয় বা জরাইটগুলি পুড়িয়ে দেওয়া হয়, এরকম পরবর্তীতে সেই সমস্ত প্রবলেম বা ডাইজেস্টিভ সিস্টেম বা ইত্যাদি ইত্যাদি রোগ লক্ষণের উপরেও কিন্তু আমরা আর্জেন্টাম নাইটিকাম ব্যবহার করতে পারি। আর্জেন্টাম নাইটিকামের লক্ষণটা, এও কিন্তু গরম কাতর, খুব শীত কাতর পেশেন্ট নয়, তবে মারাত্মক গরম কাতর আমি তা বলছি না। এর একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, মিষ্টি খাবার প্রতি প্রচন্ড চাহিদা, কিন্তু মিষ্টি খেলে তার রোগ লক্ষণ বৃদ্ধি পাবে, মানে মিষ্টি দ্বারা সে কিন্তু আক্রান্ত হবেই। আর একটা বড়, সে সদা সর্বদা চঞ্চল, ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত, সর্বদাই চঞ্চল। সে রাস্তা দিয়ে হাঁটতে থাকবে না দৌড়াতে থাকবে সে নিজেই বলতে পারবে না। সে রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে যে পাশে দোতলা বাড়িগুলি আছে ও পাশ দিয়ে সে হাঁটে না। যদি ভেঙে পড়ে ওই ঘরগুলি, ওই বাড়িগুলি যদি ভেঙে আমার মাথার উপরে পড়ে তাহলে আমার কি হবে? যদি অমুক জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে যদি এটা বিপদ হয় তাহলে আমার কি হবে? মানে ভবিষ্যৎ সম্পর্কে এইরকম একটা কনফিউশনে ভুগতে থাকে। হ্যাঁ, আমি কিন্তু আমার আমিত্বটা বলছি না, মানে আমি হয়তো কোনো সময় কোনো রুগীর ইতিহাস বলতে গেলে তুমি বলবা বা তোমরা বলবা স্যার ট্রিটমেন্ট করেছে ওটাই বাহাদুরি দেখাচ্ছে, না সেটা কিন্তু নয়। তোমাদের শিক্ষার জন্য আমি বলছি। আমি একটা প্রায় 13-14 বছরের চর্মরোগ ট্রিটমেন্ট করেছিলাম। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হতে তার বাসিন্দা সর্বাঙ্গে তার চর্মরোগ ছিল। আমি কিন্তু একটা জিনিস, একটা লক্ষণ পেয়েছিলাম, সেই লক্ষণটাকে আমি গুরুত্ব দিয়েছিলাম। কি বলছে, আমি না বাড়ির থেকে কোথাও বেরোয়নি আজ 7-8 বছর। আমি বললাম কেন বেরোন না? বলে দেখো আমি তো মুসলমান এবং আমি নামাজি, আমি মসজিদে ইমামতি করি, আমার দাড়ি আছে। তা আমি মনে মনে চিন্তা করি যে রাস্তায় বেরোলে আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামতি করি, এইটা ভেবে যদি আমাকে কেউ মারে, যদি কেউ মারে, যদি সবকিছু যদির উপরে নির্ভর, একটা ভয়, একটা আতঙ্ক, যদি লাইটের তারগুলি ছিঁড়ে আমার ঘরে পড়ে,
যদি কলকাতায় আমার পায়খানা লাগে, যদি এটা হয় চঞ্চলতা, যদি ওই ট্রেনটা এসে পার্টিতে না যে আমার দিকে চলে আসে, এইরকম একটা অদ্ভুত অদ্ভুত কল্পনা, অদ্ভুত অদ্ভুত চিন্তা কিন্তু আমাদের আর্জেন্টাম নাইটিকামের মধ্যে থাকে। গরম কাতর মিষ্টি খাবার সহ্য হয় না। অনেক সময় শিশুদের পার্সিস্টেন্টলি লক্ষ্য করে, যেমন এই ধরনের শিশুরা পায়খানা করে রাখলে সবুজ হয়ে যেত, পায়খানা যখন করে তখন ভালো, রাখলে সবুজ হয়ে যায়, বা চোখ দিয়ে জল পড়া, চোখের পিছুটি কিন্তু শিশুবেলাতেও আমরা লক্ষ্য করি, চোখ দিয়ে পিছুটি করা বা চোখটা বন্ধ হয়ে যাওয়া, যাকে আমরা কনজাংটিভাইটিস বলি, এরকম ধরনের ইতিহাসও এই শিশুটা বা এই লোকটার ছোটবেলায় ছিল কিনা আমরা কিন্তু জেনে নিতে পারি। এছাড়া আমরা সর্বরোগ হরহরি মেডিসিন একটা আছে সালফার। সালফার কিন্তু ত্রিমুখী অস্ত্র, জানো তো? আমাদের অনেক ডাক্তার বলেছেন সালফার হচ্ছে রামের করাত, তো দুভাবে কাটে, যেতেও কাটে আসতেও কাটে, আর সালফার হচ্ছে ত্রিমুখী অস্ত্র, তার মানে যেতেও কাটবে আসতেও কাটবে, আবার এক জায়গায় রেগে গিয়ে সেখানেও কাটবে। তার মানে সালফার আলোচনা করতে গিয়ে সেন্ট্রাল বলছেন এই মেডিসিনটা কোথা থেকে আলোচনা করবো আর কোথায় শেষ করবো আমি বলতে পারছি না। নতুন শিক্ষার্থীরা যদি এই মেডিসিনটা পড়া শুরু করে তাহলে চিন্তা করবে পৃথিবীতে যত মানুষের যত রোগী আছে আমি এই একটা সালফার দ্বারাই সবাইকে ট্রিটমেন্ট করতে। উনি বলছেন না, তা হয় না। সালফারের একটা নিজস্ব চিত্র আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য যদি কোনো রোগীর সাথে রোগের সাথে থাকে তাহলে সেই রোগ বা রোগী ট্রিটমেন্ট হবে। তাহলে আমরা খেয়াল রাখবো, সালফারের রোগী হলে আমরা কিন্তু শোনো কি রোগ ট্রিটমেন্ট করবো আর কি মেডিসিন দেবো, এই রোগের উপরে নির্ভর করে কিন্তু মেডিসিনের কথা মনে করো না তোমরা। ওই পাতলা পায়খানায় যে চায়না দেবো, বমি করতে ইডিকার দেবো, এইটা ভোলার চেষ্টা করবা সব সময়। রুগীকে পাতলা রুগী, নাচের রুগী, আর্জেন্টাইনার রুগী, সালফারের রুগী, সুগার রুগী, ইউরিক অ্যাসিডের রুগী, ক্যালকুলেটারের রুগী, সালফারের রুগী। আমি তোমাদের মনে হয় বলেছিলাম ছোড়া পড়ানোর সময় প্রচন্ড স্বার্থপর, খেয়ালি হলে একটু নোংরা আর অলস প্রবণ, নোংরা অলস প্রবণ। যারা এমনিতেই একটু অলস প্রবণ হয় তারা যে নোংরা হবে এমন করতে পারে, নোংরাটা মেন্টালিটি। সে অতর্কিতে তার নখগুলি বড় হয়ে যাচ্ছে, জামাতে ময়লা আছে, চুলগুলি বড় হয়ে যাচ্ছে, জটা পড়ে যাচ্ছে, ওদিকে তার গুরুত্ব ভ্রুক্ষেপ বলে কিছু থাকে না। আর এই সংসার করে কি হবে, চলো রাতারাত হয়তো ভুল বদল করে সে হয়তো সাধু সন্ন্যাসী হয়ে গেল, এরকম ধরনের মেন্টালিটি থাকে। স্নানে অনীহা, স্নানে অনীহা, স্নান করলে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। এমনকি স্নান করার পরে তার চোখটা লাল হয়ে যায়, তার যে কোনো অরিফিসটার ছিদ্রটা, ঠোঁটটা, ম্যানাসটা লাল থাকে। বেলা 10টা থেকে 11টা বাজে একটা ক্ষুধার প্রাবল্যতা তার মধ্যে উদয় হয়, সেই যা খায় তার থেকে পান করে বেশি। মিষ্টি খাদ্য খাবার খাওয়ার প্রতি তার একটা প্রচন্ড চাহিদা থাকে। সালফার বারুদ থেকে তৈরি গন্ধ, যার কারণে এর মধ্যে একটা জ্বালা আমরা লক্ষ্য করতে পারি, পেটে জ্বালা, পায়ে জ্বালা, মাথায় জ্বালা, একটা জ্বালা কিন্তু একটা অনুভব করি। নিশ্চিত ধর্মগুলিতে অনেক সময় একটু দুর্গন্ধ আমরা লক্ষ্য করতে পারি। আমরা এই নোংরা প্রবণ কেসটা রেকর্ড করার সময়, রুগীকে রেকর্ড করার সময়, কেস রেকর্ড করার সময় যে আমরা ভালো করে ফলো আপ করি, তাহলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো যে রুগীটা যেন একটু নোংরা, তার তার মেন্টালিটিটা একটু চিন্তাশীল, একটু দার্শনিক ভাবাপন্ন মেন্টালিটি। দার্শনিক ভাবাপন্ন মানে সঠিক দার্শনিক নয়, এই ভগবানের বাবার নাম কি, মানে এইরকম একটা চিন্তা। এই দেশলাই কি করে তৈরি হলো, এর মাথায় বারুদ, বারুদ কোথায় পাওয়া গেছিল, মানে ডিম আগে না মুরগি আগে, এই চিন্তা করতে করতে তার রাত চলে যায়।
ধর্ম সম্পর্কে একটা উন্মাদনা তাদের মধ্যে আমরা লক্ষ্য করি। এভাবে আমরা সালফারের রোগী যদি হয় সেই ল্যাক্রিমাল ফিস্টুলা কিন্তু এই মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট হয়ে যায়। এই সালফার দ্বারা ল্যাক্রিমাল ফিস্টুলা ট্রিটমেন্ট হয়। এছাড়া পরবর্তীতে আমি আরেকটা মেডিসিন বলবো, থুজা অক্সিডেন্টালিস। যদি টিকা দেওয়ার ইতিহাস থাকে, বহু পূর্বে কোন টিকা দেওয়ার ইতিহাস থাকে, বা পক্স হয়েছিল, সেই পক্সের দাগগুলি এখনো যথেষ্ট পরিমাণ আছে, টিকা হওয়ার পরের থেকে তার অসুস্থতা, তার মধ্যে একটা বদ্ধমূল ধারণা, একটা সুই সুই ভাব, সবকিছুতে তার একটা সুচিবায়ুগ্রস্ত মেন্টালিটি, বর্ষাকালে জলীয় আবহাওয়ার লক্ষণগুলি বৃদ্ধি হয়, উপমাংস অর্থাৎ আঁচিল বা মাংসপিণ্ড জন্মাবার একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি, বা যদি তার গনোরিয়া হয়েছিল, চাপা পড়েছে, এমন ইতিহাস যদি থাকে, তাহলে আমরা এমনকি বংশগত ভাবে যদি এরকম সাইকোপ্যাথি দূষিত থাকে, তাহলে আমরা কিন্তু থুজার কথাও একবার ভাবতে পারি। দেখো, আমি যে মেডিসিন গুলি নিয়ে আলোচনা করছি, আমি কিন্তু কোনো মেডিসিন তোমাদের দিতে বলছি না, দেওয়ার দায়িত্ব তোমাদের, আমি শুধু পথটাকে দিয়ে দিচ্ছি, ভাববা থুজা দেব কি। এভাবে আমরা সরিনামের কথা ভাবতে পারি। সরিনাম, এটা ট্রিটমেন্ট হবে, ওটা ট্রিটমেন্ট হবে না, এমন কিন্তু কোনো কথা নেই। সরিনাম দিয়ে কিন্তু আমাদের ল্যাক্রিমাল ফিস্টুলা হয় ট্রিটমেন্ট। অর্থাৎ রোগী প্রচন্ড শীতকাতর, যদিও আমাদের মেডিকেল লেখা আছে গ্রীষ্মকালেও লোমের টুপি ব্যবহার করে, না, আমাদের এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে গ্রীষ্মকালে লোমের টুপি আমরা পাই কম। তবে বৈশাখ মাসে ক্যাটারাই যে শুতে, মাথাটা ভাগা রেখে শুতে, এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পাই। পেলেই যে আমরা সরিনাম দিয়ে দেবো তা তো নয়। সরিনামের মধ্যরাত্রি এটা ক্ষুধাবোধ শিশুদের মধ্যে যথেষ্ট পাওয়া যায়। আর নিশ্চিত স্রাব প্রচন্ড দুর্গন্ধ, মানে সরিনাম চিন্তা করতে গেলে দুর্গন্ধটাকে অগ্রাধিকার দিতে হবে। তার নিশ্চিত সমস্ত স্রাব ধরে দুর্গন্ধ, বা যে কোনো রোগ চাপা পড়ার পরের থেকে, বা চর্মরোগের কোনো ইতিহাস চাপা পড়ার পর থেকে, চর্মরোগ চাপা পড়ার পর থেকে তার এই ধরনের অবস্থা, আমরা কিন্তু এখানে সরিনামের কথাও চিন্তা করতে পারি। হ্যাঁ, এই পর্যন্ত।